অনেককাল আগের কথা। সমুদ্রের ধারে একটি ছোট ঘরে এক বিধবা মহিলা বাস করতেন। তার সাথে তার একটি ছোট শিশু ছিল। তিনি প্রতিদিন সমুদ্রের তীরে যেতেন এবং জেলেদের ফেলে যাওয়া মাছগুলো কুড়িয়ে আনতেন। এভাবেই তার এবং তার সন্তানের দিন কাটছিল। একদিন যখন তিনি সমুদ্রের তীরে মাছ কুড়াচ্ছিলেন, একটু দূরে একটি জাহাজ এসে থামল এবং তা থেকে কিছু লোক জাহাজ থেকে নেমে তীরে এলো। তাদের হাতে দূরবীন ছিল এবং তারা দ্রুত ওই মহিলার দিকে আসছিল। গরিব মহিলা মাছগুলো সেখানেই ফেলে দিলেন এবং নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে ভয়ার্ত দৃষ্টিতে আগতদের দেখতে লাগলেন। একজন মোটা বয়স্ক লোক, যাকে চেহারা দেখে ক্যাপ্টেন বলে মনে হচ্ছিল, দূরবীন দিয়ে এদিক ওদিক তাকিয়ে বললেন, আমাদের কত বড় ভুল হয়ে গেল। কুয়াশা এবং ধোঁয়াশার কারণে আমরা ভুল জায়গায় নেমে পড়েছি। এটি সেই দ্বীপ নয়। যাকগে, চলো ওই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করি। তিনি ওই মহিলার কাছে এলেন এবং নম্রভাবে বললেন, বোন, তুমি কি এই আশেপাশেই থাকো? জি, আমি এখানেই থাকি, মহিলাটি ইতস্তত করে বললেন। আমি কাছেই একটি ছোট ঘরে থাকি। এই কথা বলে তিনি ফিরে যাবার জন্য ঘুরলেন। ক্যাপ্টেন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, এখানে কি কোনো শহর আছে? আমাদের কিছু জিনিস কিনতে হবে। এখানে কাছেপিঠে কোনো শহর নেই, মহিলাটি তাদের উত্তর দিলেন। তারা যাওয়ার জন্য ঘুরতেই ক্যাপ্টেনের নজর মহিলার কোলে গুটিসুটি মেরে থাকা শিশুটির ওপর পড়ল। তিনি শিশুটিকে মনোযোগ দিয়ে দেখে বলতে লাগলেন, আহা, কত মিষ্টি বাচ্চা! এ বড় হয়ে খুব সাহসী এবং বুদ্ধিমান নাবিক হবে। ওহে মহিলা, এ কি তোমার সন্তান? এর বাবা কোথায়? মহিলার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তিনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, এর বাবা এর জন্মের আগেই মারা গেছেন। এ কথা বলে তিনি জোরে জোরে ডুকরে কাঁদতে লাগলেন। বৃদ্ধ ক্যাপ্টেন এমনভাবে মাথা নাড়লেন যেন তার ওপরের খুব প্রভাব পড়েছে। তিনি শিশুটিকে আবারও মনোযোগ দিয়ে দেখে বলতে লাগলেন, গরিব মহিলা, আমার ভয় হচ্ছে যে যদি এই বাচ্চাটি তোমার কাছে থাকে তবে সে তা হতে পারবে না যা তার হওয়া উচিত। তাই তুমি যদি তোমার সন্তানকে সত্যি ভালোবাসো এবং তুমি চাও যে সে বড় হয়ে দুনিয়ায় নিজের নাম কামাক, তবে একে আমাকে দিয়ে দাও। আমি একে আমার নিজের সন্তানের মতো পালন করব। এর বদলে তুমি আমার কাছ থেকে যত খুশি ধন সম্পদ নিতে পারো। মা নিজের সন্তানকে ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে দেখলেন এবং তারপর নিজের বুকে জড়িয়ে ধরে বললেন, না না, আমি আমার সন্তানকে কোনো মূল্যেই দিতে পারব না। দুনিয়ায় শুধু এই আমার সম্বল। আমার মরে যাওয়া মঞ্জুর, কিন্তু এর থেকে আলাদা হওয়া মঞ্জুর নয়। এটি তোমার ভুল, ক্যাপ্টেন বললেন। একটু ভাবো, যদি এ তোমার কাছে থাকে তবে বড় হয়ে বেশি থেকে বেশি একজন জেলেই হবে। আর যদি আমার কাছে থাকে তবে আমি একে এমন একজন মানুষ বানিয়ে দেব যাকে দেখে তুমিও গর্ব করতে পারবে। মহিলার কণ্ঠ ভারী হয়ে এলো। একদিকে সন্তানের মায়া আর অন্যদিকে তার মঙ্গল ও আরাম। তার চেহারা দেখে মনে হচ্ছিল যে তিনি খুব দয়ালু এবং ঈশ্বর ভীরু মানুষ। তিনি কাপা কাপা হাতে বাচ্চাটিকে ক্যাপ্টেনের কোলে দিয়ে দিলেন আর ক্যাপ্টেন নোটের একটি বান্ডিল মহিলার হাতে ধরিয়ে দিলেন। ক্যাপ্টেন বললেন, এই নাও, এটি তোমার 10 বছরের খরচ। আমি 10 বছর পর এই বাচ্চাটিকে তোমার কাছে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব। তুমি কোনো রকমের চিন্তা করো না। এই কথা বলে তিনি যত দ্রুত এসেছিলেন তত দ্রুতই ফিরে গেলেন। মা অনেকক্ষণ ধরে তীরে দাঁড়িয়ে আক্ষেপ ভরা চোখে চলন্ত জাহাজটির দিকে তাকিয়ে থাকলেন এবং যখন সেটি দৃষ্টির আড়ালে চলে গেল তখন তিনি ধীর পায়ে হেঁটে বাড়ি ফিরে এলেন। এই ঘটনার 18 থেকে 20 বছর কেটে গেল এবং সেই ছোট্ট শিশুটি একটি ছেলেতে এবং ছেলে থেকে এক টকবগে যুবকে পরিণত হল। বৃদ্ধ ক্যাপ্টেন সেই ছেলেটির নাম রেখেছিলেন রশিদ। রশিদ এই 18টি বছর ওই জাহাজেই কাটিয়েছিল। তার মাটিতে নামার সুযোগ খুব কমই জুটত। সে জাহাজেই বড় হয়ে জ্ঞানবুদ্ধি লাভ করেছিল, কিছুটা তার নিজের আগ্রহ ও বুদ্ধিমত্তা এবং কিছুটা বৃদ্ধ ক্যাপ্টেনের শিক্ষা। সে অল্প বয়সেই নাবিকের সমস্ত গুণাবলী আয়ত্ত করে ফেলেছিল এবং সে সমুদ্রযাত্রার সমস্ত নিয়মকানুন মুখস্থ করে নিয়েছিল। বৃদ্ধ ক্যাপ্টেন তার সাহসিকতা ও বুদ্ধিমত্তা দেখতেন আর মনে মনে হাসতেন। এখন তিনি নিজে কোনো এক কোণায় বসে তামাক খেতেন আর যুবক রশিদ জাহাজগুলোর দেখাশোনা করত। মাঝে মাঝে রশিদের নিজের মায়ের কথা মনে পড়ে যেত। সে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করত, বাবা, আমার কি কোনো মা ছিল না? এ কথা জিজ্ঞেস করো না বাবা, তোমার মা ছিল, আর সে খুব ভালো, খুব বুদ্ধিমতী এবং ভদ্র একজন মহিলা ছিল। তারপর এত নিচু স্বরে যাতে রশিদ শুনতে না পায় তিনি বিড়বিড় করতেন, ঈশ্বরই জানেন বেচারি কি অবস্থায় আছে।
4 বছর ধরে চেষ্টা করছি গিয়ে মিলিয়ে আনব, কিন্তু কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়। যাই হোক, রশিদ যে জাহাজে কাজ করছিল সেটি একজন খুব বড় ব্যবসায়ীর জাহাজ ছিল। সেই ব্যবসায়ীর কাছে এটি ছাড়াও আরও 6টি জাহাজ ছিল, যাদের মাধ্যমে তিনি সারা বিশ্বে ব্যবসা করতেন এবং প্রচুর মুনাফা অর্জন করতেন। এবার যখন রশিদের জাহাজ মালপত্র বিক্রি করে ফিরে এলো, তখন বৃদ্ধ ব্যবসায়ী ক্যাপ্টেনকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, আমার বন্ধু, আমার বয়স 80 বছর। আমি জীবনে কোটি কোটি টাকা কামিয়েছি এবং ঈশ্বরের কৃপায় আমার কাছে কোনো কিছুরই অভাব নেই। শুধু একটি ইচ্ছে এমন আছে যা আমি মরার সময় নিজের বুকে করে নিয়ে যাব, আর তা হলো সন্তান। যাই হোক, এটা আমার ভাগ্য, কারণ এখন আমি অনেক বুড়ো হয়ে গেছি, আর তাই ভাবছি যে আমার সমস্ত ধন সম্পদের উত্তরাধিকারী কোনো ভালো মানুষকে বানিয়ে দিই। তুমি আমার অনেক সেবা করেছ এবং আমার চোখে তুমি ছাড়া আমার ধনসম্পদের আর কোনো হকদার নেই। যদিও তুমিও অনেক বুড়ো এবং আমার মতোই তোমারও কোনো সন্তান নেই। ক্যাপ্টেন তাড়াতাড়ি করে বললেন, জনাব, হয়তো আপনার জানা নেই যে আমার একটি ছেলে আছে, 18 বছরের সুঠাম যুবক। আমি তাকে নাবিকের সব গুণ শিখিয়ে একজন ধুরন্ধর নাবিক বানিয়ে দিয়েছি এবং সে বড় বড় জাহাজের ক্যাপ্টেনদেরও হার মানাতে শুরু করেছে। তাই নাকি? ব্যবসায়ী অবাক হয়ে বললেন, কিন্তু তুমি তো আমাদের কখনো বলনি যে তোমার কোনো সন্তানও আছে। আমার মনে হয় এটি এমন কোনো কথা ছিল না যা আমাকে আপনাকে বলতে হবে, ক্যাপ্টেন উত্তর দিলেন। আমার ব্যক্তিগত বিষয়ে আপনার কী বা আগ্রহ থাকতে পারে? কেন থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, ব্যবসায়ী বললেন। তুমি তোমার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। ক্যাপ্টেন তাড়াতাড়ি করে দৌড়ে গেলেন এবং রশিদকে নিজের সাথে নিয়ে ব্যবসায়ীর কাছে পৌঁছে গেলেন। বৃদ্ধ ব্যবসায়ী মনোযোগ সহকারে রশিদের দিকে তাকালেন এবং বললেন, খুব ভালো যুবক। তুমি কি আমার সাথে থাকতে পছন্দ করবে? আমি আমার সমস্ত সম্পদ এবং সম্পত্তি তোমার নামে করে দেব। তুমি আমার ছেলে হিসেবে পরিচিত হবে। রশিদ কিছুক্ষণ ভাবতে লাগল এবং তারপর বলল, জনাব, আমি সারা জীবন সমুদ্রেই থেকেছি। সমুদ্রের ঢেউয়ের চর খেয়েই আমি বড় হয়েছি। সমুদ্রের বিপজ্জনক জলেই আমি লালিত পালিত হয়ে যুবক হয়েছি। তাই জলের সাথেই আমার ভালোবাসা। যেহেতু এখন আপনার ইচ্ছে আমাকে আপনার সাথে রাখার, তাই আমার কোনো আপত্তি নেই। আমি আনন্দের সাথে আপনার সেবা করব। সেই দিন থেকে রশিদ বৃদ্ধ ব্যবসায়ীর সাথে থাকতে লাগল এবং তাকে মালগুদামগুলোর দেখাশোনার দায়িত্ব দেওয়া হল। সে অল্প কদিনের মধ্যেই নিজের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে এত ভালো কাজ করল যে বিক্রি বাড়তে শুরু করল এবং এত ব্যবসায়ী মালপত্র কেনার জন্য আসতে লাগল যে সবার চাহিদা পূরণ করা মুশকিল হয়ে গেল। সবগুলো গুদাম খালি পড়েছিল এবং জাহাজগুলো তখনও মালপত্র নিয়ে আসেনি। এটি দেখে রশিদ ব্যবসায়ীকে বলল, আপনি যদি অনুমতি দেন তবে আমি নিজে জাহাজ নিয়ে যাই এবং যত তাড়াতাড়ি সম্ভব মালপত্র নিয়ে ফিরে আসি। যদি আরও কিছুদিন মাল না আসে তবে ব্যবসায় অনেক ক্ষতি হবে। বৃদ্ধ মন থেকে তো চাইছিলেন না যে রশিদ তাকে ছেড়ে যাক, কিন্তু তার জেদ দেখে তিনি তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তারপর রশিদ নিজের জাহাজগুলো নিয়ে সমুদ্রের ঢেউ আর নিজের যাত্রাপথ চিরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ঝড় এসে গেল। ঝড় এতটাই ভয়ঙ্কর এবং প্রবল ছিল যে সমুদ্রের ঢেউগুলো 30-40 ফুট পর্যন্ত উঠতে লাগল এবং জাহাজ কাগজের নৌকার মতো দুলতে লাগল। সাহসী রশিদ নিজের মানসিক ভারসাম্য বজায় রাখল। সে এর আগে শত শত ঝড় দেখেছিল, কিন্তু সে সময় সে শুধু একটি জাহাজের দেখাশোনা করত, আর এখন তার দেখাশোনায় এবং তার কর্তৃত্বে অনেকগুলো জাহাজ ছিল। কখনো সে ইশারায় একটি জাহাজকে নির্দেশ দিত, তো কখনো অন্যটিকে। ঝড় ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছিল এবং জলের ধোঁয়াশা চারদিকে ছড়িয়ে পড়ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে সব জাহাজ একে অপরের থেকে আলাদা হয়ে গেল এবং ঢেউ যেদিকে নিয়ে গেল সেদিকেই ভেসে চলল। রশিদের জাহাজটি পূর্ব দিকে ভেসে যাচ্ছিল। সে তার জাহাজগুলোকে শেষবারের মতো দূরবীন দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু সে সমুদ্রের ঢেউ ছাড়া আর কিছুই দেখতে পেল না। সারা রাত তার জাহাজটি ঢেউয়ের দয়ার ওপর নির্ভর করে চলতে লাগল। সকালে যখন ঝড় থামল তখন একটি দ্বীপ নজরে এলো। সে নাবিকদের সেখানে নোঙর ফেলার নির্দেশ দিল, যাতে এটা জানা যায় যে তারা কোথায় আছে এবং তাদের গন্তব্য তাদের থেকে কতটা দূরে। জাহাজটিকে তীরের সামান্য দূরে দাঁড় করানো হল এবং রশিদ 2-4 অভিজ্ঞ নাবিককে নিয়ে তীরে নামল। সে দেখল যে 2-4 লোক একজন বৃদ্ধ লোকের লাশকে মারধর করছে। একজন লোক তার মাথায় জুতো মারছে এবং অন্যজন তার দাড়ি ও চুল ছেড়ছে।
রশিদের এটি দেখে খুব কষ্ট হল। সে তাড়াতাড়ি দৌড়ে তাদের কাছে পৌঁছাল এবং ধমক দিয়ে বলল, এই লাশের কেন অপমান করছ? তোমাদের ঈশ্বরের ভয় নেই? একজন লোক তাকে বলল, তুমি কে হে আমাদের কাজে নাক গলানোর? এ আমাদের ঋণগ্রস্ত। কয়েক বছর আগে এ আমাদের কাছ থেকে 50 টাকা ধার নিয়েছিল, আর এখন ঋণ শোধ না করেই পৃথিবী থেকে চলে গেছে। তাই এখন আমরা একে মেরে আমাদের রাগ মেটাচ্ছি। এই কথা বলে তারা আবারও তাকে মারধর করতে শুরু করল। থামো থামো, রশিদ বলল, এই নাও তোমাদের 50 টাকা, আর একে ছেড়ে দাও। রশিদ নিজের পকেট থেকে 50 টাকা বের করে তাদের সামনে ছুঁড়ে দিল এবং নিজের সঙ্গীদের সাহায্যে সেই বৃদ্ধের লাশটিকে একটি গর্ত খুঁড়ে তার ভেতর দাফন করে দিল। এটি এক অদ্ভুত দেশ, রশিদ তার সঙ্গীদের বলল। এর আগে কি তোমরা কখনো এখানে এসেছ? আমি তো এখানে কখনো আসিনি, একজন নাবিক বলল। শুনেছি পূর্ব দিকে একটি দ্বীপ আছে, যার নাম জাঙ্গার। এটি সেই দ্বীপ নয় তো? হবে হয়তো, রশিদ পরোয়াহীনভাবে বলল এবং তারপর সামনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি জনবসতিতে পৌঁছাল, যেখানে একটি মাঠে অনেক লোক জমায়েত হয়েছিল এবং তাদের মাঝখানে আগুনের একটি বিশাল কুণ্ড জ্বলছিল। আগুনের কুণ্ডের কাছে খুব সুন্দরী একটি মেয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়েছিল। এমন মনে হচ্ছিল যেন তারা তাকে আগুনে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। রশিদ ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল এবং সামনে গিয়ে বলল, ব্যাপার কি? তোমরা এই মেয়েটিকে কেন আগুনে ফেলে দিচ্ছ? একজন বৃদ্ধ লোক এগিয়ে এলো এবং গর্জন করে বলল, তুমি কথা জিজ্ঞেস করার কে? আমাদের বাদশার নির্দেশ আছে যে এই মেয়েটিকে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হোক। তারপর অন্য একজন লোক, যাকে চেহারা দেখে ভালো মানুষ বলে মনে হচ্ছিল, সামনের দিকে এগিয়ে এলো এবং বলতে লাগল, এই মেয়েটি আমাদের বাদশাকে কথা দিয়েছিল যে সে 1 মাস পর আমাদের বাদশাকে বিয়ে করবে, কিন্তু সে তার কথা থেকে সরে গেছে। তাই বাদশা রেগে গিয়ে হুকুম দিয়েছেন যে একে এবং এর সমস্ত পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক। এর পরিবারের বাকিদের তো কালকেই পুড়িয়ে দেওয়া হয়েছে, আর আজ এর পালা। কিন্তু তোমার কি? তুমি তোমার রাস্তা মাপো। দাঁড়াও। রশিদ সোনার মোহর ভর্তি একটি থলি বের করে লোকটির হাতে রাখল। এতে এত সোনার মোহর আছে যে তুমি সারা জীবন বসে খেতে পারবে। এই সোনার মোহরগুলো রেখে দাও, আর এই অসহায় মেয়েটিকে ছেড়ে দাও, আর বাদশাকে বলবে যে আমরা তাকে পুড়িয়ে দিয়েছি। প্রথমে তো তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করল এবং তারপর সোনার মোহরগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। মেয়েটি কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে রশিদের দিকে তাকাল এবং তারপর বলল, যুবক, তুমি যদি আমার প্রাণ না বাঁচাতে, তবে আমারও সেই পরিণতিই হতো যা আমার পরিবারের হয়েছে। তোমাকে এখানে অচেনা মনে হচ্ছে, তুমি কে? রশিদ তাকে জানাল যে সে একটি জাহাজের ক্যাপ্টেন এবং কয়লা নিয়ে মিশরে যাচ্ছে, যাতে সেখান থেকে ব্যবসার মালপত্র কিনে আনতে পারে। কয়লা? মেয়েটি অবাক হয়ে বলল, এই দেশের লোকেরা কয়লার জন্য প্রাণ দিতে পারে এবং তারা বড় শখ করে এটি খায়। তুমি তাদের যতটা কয়লা দেবে, তারা তোমাকে ততটাই সোনা দেবে। তাই নাকি? রশিদ অবাক হয়ে বলল। হ্যাঁ, মেয়েটি বলল, তুমি এক কাজ করো, তুমি শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে যাও আর তাকে গিয়ে বলো যে আমার কাছে কয়লা ভর্তি একটি জাহাজ আছে আর আমি সেটি বিক্রি করতে চাই। সে খুশি মনে রাজি হয়ে যাবে এবং এর বদলে তোমাকে সোনা দিয়ে দেবে। তবে এটা হুঁশিয়ারি ও বিচক্ষণতার কাজ। যেই মাত্র রফা হয়ে যাবে এবং সোনা তোমার জাহাজে পৌঁছে যাবে, তখন তুমি তোমার জাহাজের নোঙর তুলে নেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়বে। যদি একটুও দেরি হয়, তবে এই বন্য লোকেরা তোমাকে ছাড়বে না। তারা তোমার ওপর হামলা করে তোমার জাহাজ ও সমস্ত মালপত্র দখল করে নেবে। রশিদ মেয়েটির নির্দেশ অনুযায়ী চলার সিদ্ধান্ত নিল এবং শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে পৌঁছে গেল। তিনি তার সাথে খুব সম্মানের সাথে আচরণ করলেন এবং যখন রশিদ তাকে জানাল যে সে জাহাজ ভরে কয়লা এনেছে, তখন তিনি খুশিতে লাফিয়ে উঠলেন এবং বললেন, তুমি কি সেটি আমার কাছে বিক্রি করতে চাও? তুমি যা দাম চাইবে আমি তাই দেব। যদি রফা আজকেই হয়ে যায় তবে খুব ভালো হয়। রশিদ তার কাছে কয়লার ওজনের সমান সোনা চাইল। সওদাগর প্রথমে তো ইতস্তত করলেন, কিন্তু পরে রাজি হয়ে গেলেন। সোনা সকাল 6টার মধ্যে আমার জাহাজে পৌঁছে যাওয়া চাই, রশিদ সওদাগরকে বলল। আমি কয়লা তীরে নামিয়ে দিয়ে চলে যাব। এই কথা বলে সে ফিরে এলো, আর মেয়েটি বসে তার পথের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। সব কথাবার্তা শুনে সে বলল, তুমি তোমার লোকেদের এখন থেকেই প্রস্তুত থাকতে নির্দেশ দিয়ে দাও, যাতে যেইমাত্র সোনা জাহাজে আসবে তারা জাহাজের নোঙর তুলে নেয়। যদি একটুও দেরি হয়, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না।
রশিদ তার সমস্ত নাবিককে হুকুম দিল যে তারা যেন প্রস্তুত থাকে, যাতে যেইমাত্র ইশারা পাবে তারা জাহাজের নোঙর তুলে দেয়। সেই রাত চোখের পলকেই কেটে গেল। সকাল হতেই সেই সওদাগর সোনা গাড়িতে ভরে সেখানে এসে হাজির হলেন। রশিদ আগে থেকেই সমস্ত কয়লা তীরে নামিয়ে রেখেছিল। যখন সমস্ত সোনা তার জাহাজে উঠে এলো, ডাক দেওয়ার অপেক্ষা ছিল, আর জাহাজ চলতে শুরু করল। একটু দূরে পৌঁছে রশিদ দূরবীন দিয়ে দেখল যে কিছু লোক হাতে লাঠি তুলে তীরে এদিক ওদিক দৌড়চ্ছে। বৃদ্ধ ক্যাপ্টেন এবং ব্যবসায়ী রশিদের নিখোঁজ হওয়া নিয়ে খুব চিন্তিত ছিলেন, এবং তাদের দুটি জাহাজই ধাক্কা খেয়ে আবার সেখানেই ফিরে এসেছিল। কিন্তু রশিদের জাহাজের কোনো খোঁজ ছিল না। যখন রশিদ সেখানে নিজের জাহাজ নিয়ে পৌঁছাল, তখন বৃদ্ধ ব্যবসায়ী এবং ক্যাপ্টেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন, এবং যখন তারা জানতে পারলেন যে সে সাথে করে অঢেল সোনা এনেছে, তখন তাদের আনন্দের কোনো সীমা রইল না। বৃদ্ধ ব্যবসায়ী মেয়েটির সাথে অত্যন্ত স্নেহ এবং নম্রতার সাথে আচরণ করলেন এবং তার খুব যত্ন নিলেন। কিন্তু রাশিদ দেখল যে সে চুপচাপ এবং শান্ত হয়ে থাকে। অবশেষে রাশিদ একদিন তাকে জিজ্ঞেস করেই ফেলল, তুমি কি আর কোথাও যাবে না? না, রাশিদ অবাক হয়ে বলল, কেন? আমি এতদিন পর তো এলাম, এখন বিশ্রাম করতে চাই। কিন্তু কেন? তোমার কি কোনো কাজ আছে? হ্যাঁ, মেয়েটি মাথা নিচু করে বলল, আগে তুমি নিজের কাজের জন্য সফর করেছিলে, কিন্তু এখন আমার কাজের জন্য সফর করবে। বলো, তুমি কি হিস্প্যানিয়া যাবে? রাশিদ হেসে বলল, যদি তোমার কোনো কাজ থাকে তবে নিশ্চয়ই যাব। তুমি আমার ওপর যে অনুগ্রহ করেছ তা আমি সারা জীবন ভুলতে পারব না। সবচেয়ে আগে তুমি তোমার জাহাজে কিছু মালপত্র ভরে নাও এবং তারপর তোমার মালিককে বলো যে আমি ব্যবসার জন্য হিস্প্যানিয়া যেতে চাই। যখন তিনি অনুমতি দিয়ে দেবেন তখন আমার কাছে এসো, আমি তোমাকে কিছু কথা বলবো। রাশিদ একটি জাহাজে কিছুটা কয়লা ভরল এবং তারপর নিজের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েটির কাছে এসে বলল, এবার বলো, কি বলতে চাও? মেয়েটি আলমারি থেকে একটি চমৎকার কোট বের করল এবং তাকে সেটি দিতে দিতে বলল, যখন তুমি হিস্প্যানিয়ায় পৌঁছবে তখন রবিবার দিন এই কোটটি পরে রাজকীয় গির্জায় যাবে। সেখানে যাজকের বেদির কাছে 3টি চেয়ার রাখা থাকবে, 2টি সোনার আর একটি রূপোর। তুমি ওই রূপোর চেয়ারটিতে গিয়ে বসবে। এই একটি আংটি আর 2টি বইও নাও। আংটিটি ডান হাতের আঙুলে পরে নিও আর চেয়ারে বসে এই বইটি পড়া শুরু করে দিও। যদি বাদশাহ বা মহারানী তোমাকে প্রশ্ন করেন তবে চুপচাপ উঠে বাইরে চলে যাবে এবং তারপর অপেক্ষা করবে যে কি হয়। রাশিদ মেয়েজির কথাগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিল এবং তারপর জাহাজে সাওয়ার হয়ে হিস্প্যানিয়ার দিকে রওনা হল। 3 সপ্তাহ পর সে হিস্প্যানিয়ায় পৌঁছল এবং তারপর সেখান থেকে বন্দরের দিকে রওনা হল এবং একটি সরাইখানায় গিয়ে উঠল। রবিবার দিন এলে সে মেয়েটির দেওয়া কোটটি পরে গির্জায় পৌঁছল। প্রার্থনার সময় হয়ে গিয়েছিল এবং সমস্ত গির্জা ভক্ত ও সাধারণ মানুষে পরিপূর্ণ ছিল। রশিদ অত্যন্ত আনন্দের সাথে হেঁটে গিয়ে ওই চেয়ারটিতে বসল। কিছুক্ষণ পর বাদশাহ এবং মহারানীও এলেন এবং রশিদের ডান দিকের চেয়ারে এসে বসলেন এবং তারপর প্রার্থনা শুরু হল। রশিদ তাড়াতাড়ি করে মেয়েটির দেওয়া বইটি বের করল এবং পড়া শুরু করল। পাশাপাশি বইয়ের ওপর সেই আঙুলও বোলাতে লাগল, যাতে সে মেয়েটির দেওয়া আংটিটি পড়েছিল। সব লোক প্রার্থনায় মগ্ন ছিল, কিন্তু বাদশাহ এবং মহারানী রশিদের দিকে তাকিয়েছিলেন। দেখতে দেখতে মহারানীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল এবং তিনি ডুকরে কাঁদতে শুরু করলেন। রশিদ তাকে কাঁদতে দেখে এক্কেবারে বাইরে বেরিয়ে এলো এবং সরাইখানায় চলে গেল। কিছুক্ষণ পর 3 জন সিপাহী এলো এবং বলতে লাগল, তোমাকে বাদশাহ ডাকছেন। রশিদ বলল যে আমি সন্ধ্যায় হাজির হয়ে যাব। যখন সে সন্ধ্যার সময় প্রাসাদে পৌঁছল, তখন বাদশাহ এবং মহারানী অধৈর্য হয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। তাকে দেখেই বাদশাহ এবং মহারানী উঠে দাঁড়ালেন। রশিদ বলল, হুজুর, আমাকে অযথাই লজ্জিত করছেন। আমার কর্তব্য হল আমি হুজুরের সেবা করব। না, কোনো ব্যাপার না, তুমি আমাদের অতিথি, বাদশাহ বললেন। আজ রাতের খাবার কি তুমি আমাদের সাথে খাবে? আমার কি সাধ্য যে আমি অস্বীকার করি? রশিদ উত্তর দিল। তারপর বাদশাহ রশিদের হাত ধরলেন এবং খাবার ঘরের দিকে নিয়ে গেলেন। তারপর 3 জন খাবার খেতে লাগলেন। খাবার খাওয়ার সময় মহারানী বললেন, যুবক, আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই, তুমি কি সত্যি সত্যি উত্তর দেবে? অবশ্যই মহারানীজি। ওই কোট, আংটি এবং বইটি কি তোমাকে কোনো মেয়ে দিয়েছিল? জি, আপনার কথা সঠিক। মহারানী আবারও ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, তাহলে সে কোথায় আছে? তাড়াতাড়ি আমাকে তার ঠিকানা বলে দাও। আমার মন বলছে যে সে আমারই মেয়ে। রশিদ বলল, আমি তাকে একটি বন্য মানুষের দ্বীপ থেকে বাঁচিয়েছিলাম। এখন সে আমার দেশে আছে এবং আরামে আমার বাবার কাছে থাকছে। তার সাথে কি আরও কিছু লোক ছিল?
মহারানী উত্তর দিলেন। না, সে বলেছিল যে এই লোকেরা আমার মা বাবাকে পুড়িয়ে দিয়েছে। আফসোস, আমি একদিন পরে সেখানে পৌঁছেছিলাম। মহারানী বললেন, তারা তার মা বাবা ছিল না, পরিচারক ছিল। মহারানী ভারী গলায় বললেন, সে আমার মেয়ে, আমার মেয়ে, এবং মহারানী অঝোরে কাঁদতে লাগলেন। রশিদ খাবার থেকে হাত গুটিয়ে নিল এবং মহারানীকে সান্ত্বনা দিতে দিতে বলল, কিন্তু সে আপনাদের থেকে আলাদা হলো কিভাবে? 5 বছর হলো আমরা তুরস্কে যাচ্ছিলাম। পথে কোনো এক অচেনা জায়গায় ডাকাতেরা আমাদের জাহাজ লুট করে নেয়। আমাদের মালপত্রের পাশাপাশি আমাদের মেয়ে এবং কিছু পরিচারককেও তুলে নিয়ে যায়। আমি এবং মহারাজ খুব কষ্টে নিজেদের প্রাণ বাঁচাই। সেই দিনের পর থেকে তার আর কোনো খোঁজ নেই। তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো তারই। এ থেকেই বোঝা যায় যে সে আমাদেরই মেয়ে। মহারানী দম নেওয়ার জন্য থামলেন এবং তারপর বললেন, যুবক, তুমি তাড়াতাড়ি ফিরে যাও এবং ওই মেয়েটিকে নিয়ে আমাদের কাছে এসো। আমি বাদশার সামনে তোমার কাছে এই কথা দিচ্ছি যে ওই মেয়েটির সাথে তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ মহারানীজি, রশিদ মাথা নিচু করে বলল। আমি যে কাজ করেছি তার জন্য আমার কোনো ধরনের লোভ ছিল না, এটি আমার কর্তব্য ছিল। আপনারা আমার সাথে একটি জাহাজ রওনা করিয়ে দিন, আমি রাজকুমারীকে আপনাদের কাছে পৌঁছে দেব। বাদশার উপদেষ্টা এবং মন্ত্রীদের যখন এই কথা জানা গেল, তখন এটা শুনে তাদের খুব রাগ হল যে অন্য কোনো দেশের এক অচেনা ব্যক্তি তাদের বাদশার মেয়েকে বিয়ে করতে চলেছে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করল এবং এই জাহাজের সাথে যে ক্যাপ্টেন যাচ্ছিল তাকে প্রচুর ঘুষ দিয়ে বলল যে যখন সে সুযোগ পাবে তখন যেন সে তার কাজ শেষ করে দেয়। যাওয়ার পথে তো ওই ক্যাপ্টেন রশিদকে কিছুই বলল না, কিন্তু যখন জাহাজ ফিরে হিস্পানিয়ায় আসছিল তখন এবার ক্যাপ্টেন রশিদকে সরিয়ে দেওয়ার সুযোগ খুঁজতে লাগল। একদিন রশিদ জাহাজে দূরবীন নিয়ে পায়চারি করছিল। তখন সে কিছু দূরে একটি অত্যন্ত সুন্দর দ্বীপ দেখতে পেল। সমুদ্র শান্ত ছিল। সে ক্যাপ্টেনকে নির্দেশ দিল যে জাহাজ থামাও, আমি দ্বীপটি দেখতে চাই। ক্যাপ্টেনের চোখ খুশিতে চকচক করে উঠল। সে তো এমন সুযোগেরই সন্ধানে ছিল। দ্বীপ থেকে কিছুটা দূরে জাহাজ থামিয়ে দেওয়া হল এবং রশিদ একটি নৌকোয় বসে একাই দ্বীপে গিয়ে নামল। তার নামতেই ক্যাপ্টেন জাহাজের নোঙর তুলে নিল এবং জাহাজ হিস্পানিয়ার দিকে চলতে শুরু করল। রাজকুমারী এই সব কথা থেকে অনবগত ছিল। সে অনেক রাত পর্যন্ত রশিদের অপেক্ষা করতে থাকল। ক্যাপ্টেন তাকে এই বলে সান্ত্বনা দিল যে সে অন্য একটি জাহাজে আসছে। জাহাজ যখন হিস্পানিয়ার বন্দরে পৌঁছাল তখন বাদশাহ এবং মহারানী আগে থেকেই তাদের অপেক্ষায় ছিলেন। রশিদের বিচ্ছেদে রাজকুমারীর খারাপ অবস্থা ছিল। সে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়েছিল। বাদশাহ ও তার সহকারীর নিখোঁজ হওয়ার কারণে চিন্তিত ছিলেন। ক্যাপ্টেন তাকে এমন এক মনগড়া গল্প শোনাল যে তিনি তার ওপর সন্দেহ করতে পারলেন না। এদিকে রশিদও দ্বীপে হোঁচট খেতে খেতে এদিক ওদিক ঘুরছিল। কিছুক্ষণ পর যখন সে ফিরে তীরে এলো তখন জাহাজের দূর দূর পর্যন্ত কোনো চিহ্ন ছিল না। এভাবেই সময় কাটতে লাগল এবং 1 মাস কেটে গেল। রশিদ প্রতিদিন তীরে বসে থাকত এই আশায় যে হয়তো কোনো জাহাজ এখান দিয়ে যাবে আর সে তাকে সাহায্যের জন্য ডাকবে। তার জামাকাপড় ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছিল। তার মাথার চুল এবং নখ এমনভাবে বেড়ে গিয়েছিল যে তাকে দেখলেই ভয় লাগত। একদিন সে তীরে বসে নিজের ভাগ্যের ওপর কাঁদছিল যে হঠাৎ একটি ছোট্ট নৌকো তীরে এসে থামল এবং চাঁদের আলোতে সে একজন মানুষের মুখ দেখতে পেল যে চোখ বড় বড় করে তাকে দেখছিল। তুমিই কি রশিদ? ওই লোকটি জিজ্ঞেস করল। কিন্তু রশিদ নিজের ভাবনায় এমন মগ্ন ছিল যে সে কোনো উত্তর দিল না। এতে লোকটি আরও চিৎকার করে বলল, তুমি কি কালা? শুনছ না কেন? তারপর রশিদ লাফিয়ে চমকে উঠল এবং নৌকার দিকে দৌড়ে গেল। তুমি কি রশিদই? হ্যাঁ, আমি রশিদ, সে তাড়াতাড়ি করে উত্তর দিল। তুমি কি এখান থেকে যেতে চাও? যদি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তবে আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ থাকব। রশিদ খুশি হয়ে বলল। কিন্তু এর বদলে তুমি আমাকে কি দেবে? লোকটি বলল। রশিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার কাছে তো একটা কানাকড়িও নেই। আমি এই মুহূর্তে তোমার কাছে কিছুই চাই না, লোকটি বলল। যখন তুমি সহি সালামতে নিজের দেশে পৌঁছে যাবে তখন? রশিদ বলল, যদি আমি আমার দেশে পৌঁছে যাই তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ঠিক আছে, তাহলে এসো, নৌকোয় বসে পড়ো। লোকটি সাহায্য করে রশিদকে নৌকোয় বসিয়ে নিল। তুমি নিজের দেশে ফিরে যেতে চাও নাকি হিস্পানিয়া? হিস্পানিয়া, রশিদ চমকে উঠে বলল। সারা রাত নৌকো চলতে থাকল। সকাল 10টার দিকে তারা হিস্পানিয়ার বন্দরে গিয়ে থামল। বন্দরে নামার পর নাবিক বলল, আমার কাজ শেষ হল। এই নাও কিছু টাকা, এতে তুমি তোমার অবস্থার উন্নতি করো, আর যখন তুমি তোমার এই অবস্থার উন্নতি করবে তখন আমি আবার তোমার কাছে আসব।
রশিদ সেই টাকাগুলো নিল এবং প্রথমে নাবিতের দোকানে গেল। সে নিজের চেহারা ঠিক করল, নতুন জামাকাপড় কিনল এবং সেই সরাইখানাতেই চলে গেল যেখানে সে আগে উঠেছিল। রাজকুমারী তার নাম শুনতেই লাফিয়ে উঠল। বাদশাহ এবং মহারানী যখন এই খবর পেলেন তখন তারাও তার নাম শুনে খুব খুশি হলেন। কিছুদিন পর রশিদের বিয়ে রাজকুমারীর সাথে হয়ে গেল। বিয়েতে রশিদের পালক পিতা সেই ক্যাপ্টেন এবং সেই ব্যবসায়ীও উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন নিজের সাথে একজন বৃদ্ধাকেও নিয়ে এসেছিলেন এবং যখন তিনি রশিদকে বললেন যে এই বৃদ্ধাই তোমার মা, রশিদ কিছুদিন তো হিস্পানিয়ায় রইল এবং তারপর নিজের কনেকে নিয়ে নিজের দেশে ফিরে এল। এখন ব্যবসায়ীও খুব বুড়ো হয়ে গিয়েছিলেন। তিনি নিজের সমস্ত ব্যবসা রশিদের হাতে তুলে দিলেন এবং নিজে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো মন্তব্যে নিজেদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।